সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা স্বাধীন সংলাপে সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ডাকসু নির্বাচন, নেতৃত্বের লড়াই। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন আমার সঙ্গে স্টুডিওতে আছেন মেঘমল্লার বসু, সভাপতি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্বাগত জানাই আপনাকে। আছেন নাহিদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্বাগত জানাই আপনাকে। মেঘমল্লার বসু, নির্বাচনী যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে হলে প্রকাশ্য রাজনীতি, গুপ্ত রাজনীতির যে বিষয়টি এখন সব থেকে বেশি আসলে আলোচিত হচ্ছে, এই যে নিষিদ্ধ থাকার যে ঘোষণাটা এলো, সেটি আসলে ডাকসু নির্বাচনের উপর কিরকম প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন? প্রথমেই বলে নেই যে আজকে যতীন সরকার খুব নামকরা বরেণ্য শিক্ষাবিদ, বাংলার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের এখানে ইতিহাস চর্চার, তিনি প্রয়াত হয়েছেন। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে শুরু করি। যেটি বললেন যে হ্যাঁ, এটি তো একটা বড় সংকট তৈরি করবেই। কারণ ধরেন আপনি বলছেন যে হলে রাজনীতি নিষিদ্ধ, তাহলে কেউ যদি বলে যে আমি ভোট চাওয়ার জন্য হলে যাচ্ছি, এখনো তো ভোটের সময় আসেনি, তো ধরুন আমরা কোনো একটা হলে গেলাম, হলে এমনি আমাদের যারা কর্মী আছেন বা এমনি সাধারণ যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলার জন্য আমরা কোনো একটা হলে গেলাম, তো এটার কি কোনো নিশ্চয়তা আছে যে সেটাকে রাজনীতি হিসেবে শনাক্ত করে ওইখানে একটা মব পরিস্থিতি সৃষ্টি করা হবে না? কারণ গত 12 মাসে কিন্তু আমরা এই জিনিস বারবার দেখেছি। যখন প্রথম রাজনীতি নিষিদ্ধের আলাপ শুরু হয়েছিল, তখন আপনি জানবেন যে হচ্ছে বিপ্লবী ছাত্র মৈত্রী, আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, যিনি কিনা নিজেও এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা, তাকে তার হলে মব করে তুলে দেওয়া হয়েছিল, কারণ তিনি রাজনীতি করেন। যে রাজনীতি যারা করে তারা থাকতে পারবে না। আগস্ট সেপ্টেম্বর গত বছর যখন কিনা প্রথমে এই রাজনীতি নিষিদ্ধের পাগলামি চলছিল, তখন কিন্তু এরকম একাধিক ঘটনা ঘটেছে। তো আগামীকালকে যে এরকম কোনো ঘটনা ঘটবে না, একজন শিক্ষার্থী রাজনৈতিক পরিচয় যার আছে, তিনি একটা হলে অবস্থান করে তার কর্মীদের সাথে নিয়ে বসে একটা গণসংযোগের চেষ্টা করলে সেটাকে যে হল পরিসরে রাজনীতি হিসেবে শনাক্ত করা হবে না এবং তার বিরুদ্ধে মব সৃষ্টি করা হবে না, এর কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না। সাথে এটাও বলে রাখা দরকার যে এরকম যদি কোনো মব পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা ঠেকানোর ক্ষমতা আমাদের প্রক্টর ভিসির নাই। প্রকাশ্যের কথা গেল, যারা গুপ্ত রাজনীতি করবে তাদের কিভাবে ফাইন্ড আউট করবে? সেইটা মানে এটার পৃথিবীতে এরকম কোনো মেকানিজম আছে বলে তো আমি জানি না। মানে ওনারা গোয়েন্দা, মানে হইতে পারে যে ওনারা এসবি, ডিজিএফআই, ডিবি এদেরকে ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে সেটা তো খুব বিশেষ লাভ আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে যে ছাত্র শিবির তো আওয়ামী লীগ আমলে এসবি, ডিবি, ডিজিএফআই সবার ভিতর দিয়েই যাদের ছাত্র শিবিরের যে আইডেন্টিটি সেটা লুকিয়ে রাজনীতি করতে পারছেন, তো তারা খুবই এক্সপার্ট এই কাজে। কাজে তাদের কোনো সমস্যা হবে না, তাদের জন্য এটা খুব এন্টারটেইনিং। মানে হচ্ছে যে যারা প্রকাশ্য রাজনীতি করবে তারা নানান জায়গায় লাঞ্ছিত হবে, নানানভাবে তারা অপদস্থ হবে, আর দেখা যাবে যে যেই মবটা সেটা নিশ্চিত করবে সেই মবের মধ্যে দুইটা তিনটা তাদের নিজেদের লোক আছে। একেবারেই জনাব নাহিদুজ্জামান শিপন, এই বিষয়টি আসলে বারবার প্রশ্নটি আসছে, কেননা ডাকসুর যে আচরণবিধি প্রণয়ন ও সংশোধন বিষয়ক কমিটির সদস্য ছিলেন অধ্যাপক রুবায়েত ফেরদৌস, তিনি বলেছেন যে ছাত্র রাজনীতির ইস্যু সামনে এনে কর্তৃপক্ষ কোনো সংগঠনকে বিশেষ সুবিধা দিতে চাইছে। আপনি এটাকে ঠিক মনে করছেন কিনা? বা যেমনটি মেঘমুল্লার বসু বলছিলেন যে ছাত্র রাজনীতিতে শিবির যে প্র্যাকটিসটা আজীবন করে এসেছে, সেই প্র্যাকটিসের জন্য তো তারা এক্সপার্ট, তাদেরকে তো আসলে নিষিদ্ধ করা সম্ভব হবে না। আপনার মন্তব্য? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকলকে। দেখেন, আপনি যে প্রশ্নটি করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে, কেননা আমরা যখন হল কমিটি ঘোষণা করলাম, আমাদের হল কমিটি ঘোষণার পরে যে ধরনের পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে, এবং সেই বিশেষ একটি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যারা প্রশাসন, আমাদের ভিসি মহোদয় এবং প্রক্টর মহোদয়, ওনারা যে ঘোষণাটি দিয়েছেন, প্রথমত আমি সেই ঘোষণাটিকে মনে করি একদমই অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এবং এই যে আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটির সাথে একদমই সাংঘর্ষিক। কেননা আপনি দেখেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে, সেখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তো হঠাৎ করে যারা রাজনীতি করা মানুষগুলোর মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আমরা দেখছি ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একটি বিরাজনীতিকরণের প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলেছে। এখন আপনি দেখেন যে এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া বা গুপ্ত যে রাজনীতিটা, সেই গুপ্ত রাজনীতিটার জন্য কাদের সুবিধা হয়। তো আমরা কিন্তু জানি কিছু বিশেষ গোষ্ঠী, বা আমি যদি বলি যে বর্তমান প্রেক্ষাপটে বা আমরা ৫ আগস্টের পরবর্তী দেখলাম যে গুপ্ত রাজনীতি কারা করছে, গুপ্ত রাজনীতি করছে শিবির। তো শিবিরের জন্য কিন্তু এটি সুবিধাজনক অবস্থান হয় যদি প্রকাশ্যে রাজনীতি না থাকে।
তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি হলগুলোতে ছাত্র রাজনীতি যদি তারা কার্যক্রম বন্ধ করার এরকম অসাংবিধানিক কিংবা অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই গুপ্ত রাজনীতিকে তারা সমর্থন করছে কিংবা তাদেরকে সুবিধা দেওয়া হবে। এটি এরকমই মনে হয়। আপনাদের সমন্বিত যারা আসলে এটিকে সাপোর্ট করছেন না, আপনারা সমন্বিতভাবে এর প্রতিবাদকে আসলে দেখেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গত 3 দিন আগে একটি আলোচনা করেছিলাম, সকল ছাত্র সংগঠন সেখানে ছিল। যদিও কিছু ছাত্র সংগঠন বামপন্থী তারা ছাত্র শিবিরের উপস্থিতিতে তারা সভাটি বয়কট করে ওয়াকআউট করে এবং পরবর্তীতে অনেকেই বক্তব্য রেখে চলে যায়। আমরা চেষ্টা করেছি আমাদের মতামতগুলো জানানোর প্রশাসনকে। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন, 2টি ছাত্র সংগঠন ব্যতীত সবাই এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে এবং সকলকে প্রকাশ্যে রাজনীতির সমর্থন দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যার মতামত প্রকাশ করতে পারে। তবে সেখানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যে আলোচনাটি অভ্যুত্থান পরবর্তী হিসেবে আমরা একাধিকবার বলেছি যে বিগত 1.5 দশক ধরে বাংলাদেশে যে ধরনের রাজনীতি চর্চা হয়েছে বা ছাত্র রাজনীতির নামে যে ধরনের রাজনীতি চর্চা করা হয়েছে, সেটা ছাত্র রাজনীতিকে যেমন কলুষিত করেছে এবং এটা কোনোভাবে ছাত্র রাজনীতি না। তো সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। তা আমরা সেই রাজনীতির বিরোধিতা করেছি। গেস্ট রুম, গণরুম কিংবা নিপীড়নমূলক যে ধরনের রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে শিক্ষার্থীদের কল্যাণে বা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে কোন ধরনের রাজনীতি বিনির্মাণ করা যায় সেই আলোচনাগুলো কিন্তু আমরা করেছি। এবং আমরা আগামীকালকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হয়তোবা দেখা করব এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাবে। মেহবুবুল্লাহ বসু, যেটি গুপ্ত সেটিকে আসলে নিষিদ্ধ করবে কিভাবে, এবং প্রশাসনের এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা নিতে চায়, আসলে কি ধরনের ব্যবস্থা আসলে প্রশাসন নিতে পারে, আপনার কাছে কি মনে হয়? গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই। মানে এটা হচ্ছে এই কি বলবো, ছায়ার সাথে যুদ্ধ করার মতো। মানে এটা এই আমরা যে জাতীয় টেলিভিশনে এই আলোচনাটা করতেছি যে গুপ্ত রাজনীতি কিভাবে নিষিদ্ধ করা হবে, এটা একদম হাস্যকর। কারণ তারা যেটা করেন, তারা তো রাজনীতি হিসেবে করেন না। তারা যেটা করেন, তারা নিজেরাই বলবে, দেখবেন যে আমরা হলে কোনো রাজনীতি করি না, আমরা সমাজ সেবামূলক কার্যক্রম করি। এখন ধরেন হলের একটা মসজিদ আছে, সেই মসজিদে নামাজ হয়, তো আপনি তারপরে কিছু ছেলেকে আলাদা করে ডাইকে বললেন যে আপনি তো নামাজ পড়েন, আসেন আমরা অমুক বিষয় নিয়ে আলোচনা করি। তো তারা দিন ধর্ম নিয়ে আলোচনা করলো। তারপরে আপনি আস্তে আস্তে 5 দিন 7 দিন 10 দিন বাদে তাকে বুঝাইলেন যে আপনি একটা সংগঠন করেন, সেই সংগঠনটার নাম ইসলামী ছাত্র শিবির, তারা এইভাবে কাজ করে। বা আপনি কোনো একটা সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ হাতে নিলেন, সেই সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করলেন, করার পরে আবার 5-7 দিন 10 দিন 15 দিন পর বা মানে 15-20 বার দেখা হওয়ার পর তাকে বুঝাইলেন যে আমি একটা সংগঠন করি, এটার নাম ইসলামী ছাত্র শিবির, ইত্যাদি ইত্যাদি বৃত্তান্ত। তো তাদের জন্য তো ঠিক আছে, মানে গুপ্ত রাজনীতি তারা যে করেন, তারা যে বলতেছেন যে তারা হলে ছাত্র রাজনীতি করেন না, কথা এক সেন্সে ঠিক আছে। রাজনীতি বলতে আমরা যেটা করি বা শিপন ভাইরা যেটা করেন বা অন্যান্য সংগঠনরা যেটা করেন, যে এটাই আমার সংগঠনের নাম, আমি একদম শুরুতেই আমার ব্যানার নিয়ে হাজির হচ্ছি যে এটা আমার সংগঠনের নাম, আমি অমুক সংগঠন করি, তো আমি হচ্ছে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই। তো যেটা হয় যে এটা করলে শুরুতেই যেহেতু একটা বিরাজনীতিকরণের গত 20-25-30 বছরের একটা দীর্ঘ সময়কাল আছে, সেই তার কারণে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি একটু ডিস্টেন্ট হয়ে যায় যে হচ্ছে রাজনীতি, ও বাবা রাজনীতি মানে একটা সমস্যা, ইত্যাদি ইত্যাদি। তো ওনারা যেটা করেন যে ওনারা তো রাজনীতি করেন না, ওনারা ধর্মের মানে কোনো একটা কাজ নিয়ে সামনে আগান বা কোনো একটা সামাজিক ওয়েলফেয়ারের কাজ নিয়ে সামনে আগান। রাজনীতি যে করছে সেটাই তো প্রমাণ করাটা আসলে কঠিন, সেখানে সেটা নিষিদ্ধ করাটা আসলে কিভাবে সম্ভব না। এইটা আসলে যেটা করণীয় ছিল সেটা হচ্ছে যে আপনার প্রকাশ্য রাজনীতিকে ইনসেন্টিভাইজ করতে হতো, প্রকাশ্য রাজনীতিকে উৎসাহিত করতে হতো। যে মানে ছাত্রদল হল কমিটি দিচ্ছে, খুব ভালো কথা, আমরা তাহলে জানতে পারবো যে হলে ছাত্রদলের নেতাকর্মী কারা। কিন্তু সেটা না করে উল্টাটা করার ফলে যেটা হলো যে এটা এখন মানে জিনিসটা আরো ডিফিকাল্ট হয়ে গেল। কারণ ধরেন তা হল কমিটির বিষয়ে কোনো বিধিনিষেধ যখন প্রশাসনের ছিল না, তখনই যারা হল কমিটি প্রকাশ করছিল না, তারা এখন তো আর হল কমিটি প্রকাশ করার তাদের আর কোনো কারণই নেই। বরং তারা যেটা করবেন যে তাদের যারা হচ্ছে সব থেকে ডিস্টেন্ট কর্মীগুলা, যাদেরকে আমরা আসলে মানে এই তাদের নেতাদের আশপাশ দিয়েও দেখি না, সেই লোকগুলাকে হচ্ছে আপনার এই বিভিন্ন রকম ছাত্র রাজনীতি নিষিদ্ধের সংক্রান্ত যেসব বিভিন্ন রকম কিছু হবে আগামী 1 মাস, সেগুলোর ভিতরে আপনার ঢুকিয়ে দিবেন। সো দেখা যাবে যে একটা ছাত্র, সে আসলে ছাত্র শিবির করে, কিন্তু প্রকাশ্যে সে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে হওয়া যে আন্দোলন, সেই আন্দোলনের আপনার একজন সম্মুখ সারির যোদ্ধা হয়ে যাচ্ছে। নাহিদুজ্জামান শিপন, হল রাজনীতি আদৌতে কি আসলে বন্ধ করা সম্ভব? মানে সেটা মানে কিভাবে সম্ভব আপনার কাছে? আসলে আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে যদি বলি,
যে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার আমরা বলতে পারি, সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্দোলনগুলো সংগঠিত হয় কিন্তু হলের শিক্ষার্থীদের মাধ্যমে। এবং আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কারণে তার ইতিহাসে প্রচণ্ড রকমভাবে সমৃদ্ধ, সেটি হচ্ছে হলের কারণে। এবং হলগুলোতে আমাদের সামাজিকীকরণের যে প্রক্রিয়াটা, সেটি কিন্তু হলগুলোর মাধ্যমে সবথেকে বেশি হয়। কারণ এখানে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগমন ঘটে এবং একে অপরের যে সাংস্কৃতিক আদান প্রদান, তার মাধ্যমেই কিন্তু হলগুলোতে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিকীকরণ ঘটে। এখন দেখেন এটি কোনোভাবেই সম্ভব না হলগুলোতে, কারণ এই যে ধরুন শিবিরের কথাই যদি বলি, তারা তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো গোপনে তাদের রাজনৈতিক কার্যক্রম করে। এখন আপনি কিন্তু কোনোভাবেই শিবিরের এই রাজনীতিকে বন্ধ করতে পারবেন না, বরঞ্চ এই রাজনীতিকে, শিবিরের রাজনীতিতে উৎসাহ প্রদান করা হয় যদি হলের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার কোনো ধরনের অপচেষ্টা করা হয়। কিন্তু আমরা যেটা মনে করি, এই ধরনের অপচেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চেষ্টার আমরা তো ফলাফল দেখলাম যে উপঢৌকনের একটা রাজনীতি শুরু হয়ে গিয়েছিল যেটি ওয়েলফেয়ার কেন্দ্রিক একটা সেন্টার, একটি রাজনীতি আমরা দেখেছি যে তারা যেটিকে রাজনীতি না বলে সেবামূলক রাজনীতি, কিন্তু এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার। এই কারণে আমি ছাত্র সংগঠন হিসেবে আমার দায়িত্ব হওয়ার কথা কি, আমি রাষ্ট্রকে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি আমার অধিকারের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য চাপ প্রয়োগ করব। শিক্ষার্থীদের ভয়েস হিসেবে আমি কিন্তু তাদের কাছে কথা বলবো বা তাদের সমস্যাগুলো নিয়ে প্রশাসনের কাছে উপস্থাপন করব। কিন্তু আমি নিজেই যখন সমস্যার সমাধান করার চেষ্টা করব, প্রথমত আমার এই সমস্যার সমাধান করার মতো আমার আর্থিক উৎসটা কোথায়? আমি তো নিজে এটা করতে পারি না, এটার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। কিন্তু আমি নিজে যখন আমার নিজের কাঁধে এই ধরনের দায়িত্ব নিয়ে নেব, তখন কিন্তু রাষ্ট্র আমাদের প্রতি একটা অনীহা তৈরি হবে বা রাষ্ট্রের দায়িত্বকে, সেটিকে অবহেলা করা হবে। তা আমি তো রাষ্ট্রের দায়িত্বকে সচেতন করতে পারি, কোনোভাবে যাতে তারা অবহেলা না করতে পারে সেই বিষয়ে সতর্ক করতে পারি এবং সেটিকে কেন্দ্র করে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু কোনোভাবে আমি নিজে সেটি সমাধান করতে পারি না। এই ধরনের রাজনীতি শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে চিন্তা বা চেতনা, সেটির জন্য সাংঘর্ষিক এবং মুক্ত মত চিন্তার ক্ষেত্রে আমি মনে করি এটি একটি ব্যারিয়ার তৈরি করে। নির্বাচনী কার্যক্রমই বা সেখানে আসলে কিভাবে আসলে পরিচালনা করা হবে সেটিও তো। আর আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুস্পষ্টভাবে বিষয়টি জানতে চেয়েছি যে আপনারা তাহলে হল সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় করবে। আমার সংগঠনের নেতাকর্মীরা তো হলে প্রচার প্রচারণা করবে, তা আমার সংগঠনের নেতাকর্মীরা যখন প্রচার প্রচারণা করবে, তাদের তো সংগঠনের কর্মী হিসেবেই করবে। সেক্ষেত্রে হলে তাদের রাজনৈতিক কার্যক্রম বা প্রচার প্রচারণা কেমন হতে পারে আপনারা সুস্পষ্টভাবে সেটা ব্যাখ্যা দেন। কিংবা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ 1973 সালের, সেই অধ্যাদেশ অনুযায়ী, যেটি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, তাহলে সেখানে আপনারা ব্যাখ্যা করেন যে এই আইন অনুযায়ী হলে আমরা কোন ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারি। অসংখ্য ধন্যবাদ। মেঘবুল্লাহ বসু, আপনার একটি মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই। প্রশাসনের সঙ্গে শিবিরের অন্তরঙ্গতা জলের মতো স্পষ্ট, এমনটা বলেছেন। এই যে হল রাজনীতি বন্ধ হওয়ার পেছনে বা করার পেছনে কি এটিকে একটি অন্যতম কারণ বলে মনে করছেন? আমার কাছে মনে হয় যে ডাইনামিকটা আরো অনেক জটিল, সবটা একদম শিবিরের উপর চাপাই দিলেও হবে না। কারণ আমরা দেখতে পেয়েছি বাকছাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা যেটি করেছেন সেটা আরো মজার, যে শিবিরের তো তাও অতটুকু লজ্জা আছে যে তারা এটা প্রকাশ্যে করেন নাই। তারা একটা ছাত্র সংগঠন হয়ে তারা নিজেরা তাদের নেতা নেত্রীদের পাঠিয়ে দিয়েছেন হল রাজনীতি নিষিদ্ধ করার জন্য হচ্ছে এই আন্দোলন করতে, এবং এটা তাদের প্রকাশ্য অবস্থান। আপনারা তাদেরকে মানে এই আলোচনাগুলোতে আপনারা বাকছাসের নেতাকর্মীদেরকে একটু ডাইকেন, কারণ তাদের এই অবস্থানটা শোনা দরকার, তারা কি আসলে কি বলতে চায়। তারা বলতেছে বারবার করে যে তারা প্রথমে কিন্তু তারা এই যে বিরাজনীতিকরণের যেই পুরো আলোচনা, যে ছাত্র রাজনীতি থাকবে না, আগস্টের পর থেকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বানিয়ে এই পালে অনেক দিন হাওয়া দিয়েছে। তারপরে তারা যখন বুঝতে পেরেছে যে এই পপুলিজম মার্কেটে বেশি দিন টিকবে না, তখন তারা আবার নিজেদের ছাত্র সংগঠন ফর্ম করেছেন। কিন্তু এখনো তারা বলতেছে হল এবং একাডেমিক এরিয়ায় কোনো রাজনীতি থাকতে পারবে না। তাহলে হল এবং একাডেমিক এরিয়ায় যদি রাজনীতি না থাকে, তাহলে রাজনীতিটা কোথায় হবে? আমি একদিকে বলতেছি ছাত্র ঘনিষ্ঠ রাজনীতি চাই, আমি বলতেছি যে উপর থেকে কোনো নেতার কথায় রাজনীতি পরিচালিত হবে না, এরকম রাজনীতি আমি চাই। আমি চাই এমন রাজনীতি যেটা ছাত্রের সাথে ঘনিষ্ঠ, ছাত্রের সাথে সম্পৃক্ত। তাহলে একটা ছাত্রের বিচরণের জায়গাগুলি কোথায়? একটা হচ্ছে তার ফ্যাকাল্টি, একটা হচ্ছে তার হল। তাহলে আমি যদি ফ্যাকাল্টি ভিত্তিক একাডেমিক এরিয়া যেটা বলতেছে এবং হল ভিত্তিক এই রাজনীতি না রাখি, তাহলে সেই রাজনীতিটা হবে কোথায়? আমি মজা করে অনেকগুলো জায়গায় বলছি তাহলে আমরা ওনাদের মতো সচিবালয়ে রাজনীতি করব নাকি? তো কিন্তু কথা হচ্ছে যে এইটা আমি ধরেন খানিকটা শ্লেষাত্মক ভাবেই বললাম, কিন্তু মূল সংকটটা হচ্ছে যে ধরেন ছাত্রদের মধ্যে একটা ট্রমা আছে, যেহেতু গত 15 বছরের যে গেস্ট রুম, গণরুম এবং একদলীয় ব্যবস্থা হলে, তাই নিয়ে একটা বিশাল ট্রমা আছে।
তো সেই ট্রমাটাকে কিছু গোষ্ঠী কাজে লাগাচ্ছে সেটার মধ্যে, এবং সেটার সাথে থেকে নিজেদের ডিফারেন্সিয়েট পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো করতে পারছে না। শিবির নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, বাকছাস নিয়ে কথা হলো, আর একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এখানে হচ্ছে হলে হলে ছাত্রলীগের যে সাবেক নেতাকর্মীরা আছে। আপনারা দেখতে পারবেন এই যে কোট আনকোট সাধারণ শিক্ষার্থী, আপনার মধ্যে আলোচনায় আসবে জুলিয়াস সিজার তালুকদার, তিনি হচ্ছেন 2024 জুলাইয়ের পরে বাংলাদেশের সবচেয়ে বড় সাধারণ শিক্ষার্থীতে পরিণত হয়েছেন। অথচ এই লোক ছাত্রলীগের আমলে এহেন অপকর্ম নাই যেটা তিনি করেন নাই। এর রোধ করা কেন সম্ভব হলো না? মানে যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেওয়া হয়েছিল, তারপর এটা কেন একেবারে প্রতিরোধ করা সম্ভব হলো না? এত বড় মানে প্রথম দিন যেদিন আপনাদের নমিনেশন ছাড়া হলো সেদিন প্রথম ব্যক্তি কিভাবে একজন ছাত্রলীগের নেতৃস্থানীয় কেউ হয়? এই কথা জুলিয়াস সিজার তালুকদারের যে আলোচনাটা, এটা এখানে শিপন ভাই আছেন, উনি বলতে পারবেন যে মিটিংয়ে আমি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে স্পেসিফিক্যালি জুলিয়াস সিজার তালুকদারের নামটা উল্লেখ করেছিলাম যে এইরকম লোকগুলা এখনো ক্যাম্পাসের ন্যারেটিভ কন্ট্রোল করছে। তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দুটো গ্রুপ আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ এবং শিক্ষার্থী সংসদ 2। এই শিক্ষার্থী সংসদ 1-এর অ্যাডমিন হচ্ছে জুলিয়াস সিজার তালুকদার। অর্থাৎ গোটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ সেট হয় যেই গ্রুপে, সেটা তিনি কন্ট্রোল করেন। তো এই যে উনারা অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক লোক ছিলেন যারা 18, 19, 20, 21 এই সময় পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি করেছেন, দমন পীড়ন করেছেন, কিন্তু পরবর্তীতে নানাবিধ কারণে তারা ছাত্রলীগের রাজনীতি থেকে সরে গেছে। এবং আরো কিছু গ্রুপ রয়েছে যারা জুলাইয়ের সময় হয়তো একটা ইতিবাচক অবস্থান গ্রহণ করেছিলেন বা অন্ততপক্ষে একটা নিরপেক্ষ নিউট্রাল অবস্থান গ্রহণ করেছিলেন। ফলে বিশ্ববিদ্যালয় তো কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রসেস হয়নি। বিশ্ববিদ্যালয় একটা তালিকা প্রকাশ করেছিলেন যে কারা কারা এটার সাথে যুক্ত। সেই তালিকা শুধুমাত্র জুলাইয়ে যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তার পূর্ববর্তী সময় যারা যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলা হয় নাই। এখন আমরা ধারণা করি পূর্ববর্তী হামলার সাথে যারা যুক্ত তাদের নাম নেওয়া হয়নি বা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তার একটা বড় কারণ এই নামগুলো খুঁজতে গেলে অনেক বড় বড় সমন্বয়ক, অনেক নানান কিছু বের হয়ে আসবে। তো সেই কারণে তারা জুলাই পর্যন্ত রাখতে চেয়েছিলেন। আরো ইন্টারেস্টিং হচ্ছে জুলাই কেন্দ্রিক তারা যে লিস্টে দিয়েছিলেন সেই লিস্টে তানভীর হাসান সৈকতের নাম নাই। তো তার পরবর্তীতে তাদের আমি জানি না এটা শেষ আপডেট কি, তারা পরবর্তীতে রাজি হয়েছিলেন যে না, তারা শুধু জুলাই না, তার পূর্ববর্তী সময়ের যেই লোকগুলি করেছিলেন বিভিন্ন রকম মানে আক্রমণের সঙ্গে সংযুক্ত ছিলেন তাদেরকেও তারা লিস্টে অন্তর্ভুক্ত করবেন, এই কমিটমেন্ট বিশ্ববিদ্যালয় শেষমেশ দিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে যে ধরেন একজন মানুষ ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, এখন আপনি তার বিরুদ্ধে কোনো মামলা করেন নাই, তাকে আপনি বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রিকেট করেন নাই, তাহলে সে যদি এসে বলে যে আমি প্রার্থী হব, আপনি ঠেকান কিভাবে? জুলিয়াস সিজার তালুকদার যদি এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়, এটা তোমার মনে হয় একটা ক্রাইসিস তৈরি করবে, কারণ আপনি তো সে নমিনেশন নেওয়ার আগ পর্যন্ত তাকে কিছু করেন। সো এইভাবে করে তো হইতে পারে না যে একটা করে এরকম ক্যান্ডিডেট আপনার ফর্ম তুলবে এবং সেই স্টুডেন্টরা প্রতিবাদ করবে, তারপর তাকে যদি প্রতিবাদ না করে বা এরকম চোখের আড়ালে চলে যায় সেক্ষেত্রে বা কি করার আছে? আপনার কাছে একটু আসি যে একই বিষয়টা নিয়ে যদি যারা ভোটার আছে সেখানে তো ছাত্রলীগের ভোটার আসলে থাকতে পারে, বা যারা প্রার্থী যদি আরো এরকম ঢুকে থাকে যেটা আপনাদের হয়তো বা নজরে এলো না কোনোভাবে, সেটা ক্ষেত্রে বা কি? আমরা আসলে এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবে দেখি, অদক্ষতা এবং ব্যর্থতা। কেননা 5 আগস্ট পরবর্তী সময়ে মেঘ এখানে আছে ও বলছিল, আমরা স্পেসিফিকভাবে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলোতে আমরা কিন্তু তাদেরকে বলেছি, দেখেন আমাদের এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের যারা শিক্ষার্থীদের নিপীড়ন কিংবা নির্যাতনের সাথে জড়িত তারা কিন্তু এখন হলে হলে অবস্থান করছে। তো তারা যেহেতু হলে হলে অবস্থান করছে, আগামী দিনে ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশ, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গাটিতে তারা যে কোনো ধরনের অস্থিতিশীল বা স্যাবোটাজ তৈরি করার চেষ্টা করতে পারে। আপনারা যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে কিন্তু একটি ক্রাইসিস তৈরি হবে। আমরা কিন্তু যত দিন যাচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইসিস কিন্তু সামনে আসছে। তো এটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বিগত 1 বছর ধরে তাদেরকে অবহিত করছি এবং অবগত করছি। তারা কেন জানি এই সব ব্যাপারগুলোতে খুব উদাসীন। এবং আরেকটি মজার ঘটনা আমি বলি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে বর্তমান গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং হল সংসদের সভাপতি হবেন কেন্দ্রীয় ভিসি কেন্দ্রে, এবং হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ বা প্রভোস্ট যিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে এখনও কয়েকটি হলে এমন কিছু প্রভোস্ট রয়েছে যারা আগস্টের 3 তারিখে, যারা আমাদের এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই যে আন্দোলন, এই আন্দোলনকে সন্ত্রাসীদের আন্দোলন হিসেবে আখ্যায়িত করে মানববন্ধন করেছে, মিছিল করেছে, সংবাদ সম্মেলন করেছে, তারা এখনো হলের প্রভোস্টের দায়িত্বে। তার মানে কি, আজকে 9 তারিখে যদি ডাকসু হয়,
সাধারণ শিক্ষার্থীদের ভোটে এমন একজন হলের শিক্ষার্থীদের সভাপতি নির্বাচিত হবে যিনি আগস্টের ৩ তারিখ পর্যন্ত ছাত্রদের এই আন্দোলনের বিরোধিতা করেছেন এবং তিনি আমাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা কিন্তু স্পেসিফিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারগুলো অবগত করেছি এবং বারবার এখন ওই যে আজকে তো মিডিয়ার সামনে আমরা কথা বলছি, এই বিষয়গুলো তো নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষার্থীরা জানবে। তো এটি কিন্তু আমাদের জন্য প্রচণ্ড রকম বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচণ্ড ব্যর্থতার একটি জায়গা। ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে, ছাত্রদলের পক্ষ থেকে এরকম একটি অভিযোগ করা হয়েছে। এই নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত কারা করতে চায় এবং তাদের বাধাগ্রস্ত করে বা নির্বাচন যদি না হয় তাদের বেনিফিটের জায়গাটা আসলে কি, আপনি কি মনে করেন? আমাদের কাছে যেটা মনে হয় 5 আগস্ট পরবর্তী সময়ে উদ্দেশ্যমূলকভাবে একটি ক্যাম্পেইন প্রচার করা হয়েছে প্রথম থেকে একদম। সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না, উদ্দেশ্যমূলকভাবে। কিন্তু আপনি আজ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান প্রশাসন আছে তারা কিন্তু কেউ বলতে পারবে না যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ কিংবা এমন কোনো ধরনের কার্যক্রম করা হয়েছে যেটি ডাকসু যাতে না হয়। উল্টা যদি আমি বলি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এমন একটি সংস্কার প্রস্তাবনা দেয়া হয়েছে যেটি আমরা যদি বলি বিশ্ববিদ্যালয়ের পরিসরে বিশ্বের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যদি আমরা পাশ্চাত্যের কথা চিন্তা করি বা দেশের অক্সফোর্ড ইউনিয়ন বা অন্য কোনো ইউনিয়ন, সেই অনুযায়ী সেটির আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য হয় এমন একটি গঠনতন্ত্র প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আমরা এই কারণেই দিয়েছিলাম, আমাদের কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিকতায় যে ধরনের পরিবর্তন এসেছে সেই জায়গাটিতে তাদেরকে তাদের কল্যাণের জন্য এমন একটি ডাকসু নির্বাচন হওয়া দরকার যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কোনো সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি, বরঞ্চ তাদের যে স্বৈরাচার ভূমিকা এই গঠনতন্ত্রে রয়েছে, স্বৈরাচার হয়ে ওঠার যে ভূমিকা, আমরা সর্বশেষ যেটি দাবি জানিয়েছিলাম যে আমাদের সিন্ডিকেটে এমন ছাত্রদের প্রতিনিধিত্ব রাখা যাতে পরবর্তীতে মানে গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে, কিন্তু সেটিও তারা রাখে নাই। নামমাত্র কয়েকটি সম্পাদক পত্র গ্রহণ করেছে যেটি আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু যে মৌলিক দাবিগুলো ছিল সেটি কিন্তু রাখা হয়নি। তো আমরা যেটি মনে করেছি যে আসলে নির্বাচন তারাই চায় না। 5 আগস্ট পরবর্তী সময় আমরা কিন্তু একদম ঘোষণা দিয়ে একটি ইতিবাচক রাজনীতি করার চেষ্টা করে আসছি এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে ন্যূনতম কোনো অভিযোগ কেউ দিতে পারেনি। সেটি দিলে হয়তো বা গণমাধ্যমে আসতো। তো তারা অনেকভাবে চেষ্টা করেছে, অনেক ধরনের মব উস্কিয়ে পায়ে পা দিয়ে কোনো ধরনের এমন জটিল পরিস্থিতি তৈরি করতে যেখানে আমাদেরকে উত্তেজিত করে তোলা যায়। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময় থেকে একটা কথা বলে আসছে যে আমরা ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন চাই, ইতিবাচক পরিবর্তন, যেটি শিক্ষার্থীদের মনোভাবকে কেন্দ্র করে। এই যে আমরা ইতিবাচক রাজনীতির সূচনা ঘটিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমাদের কমিটি পরবর্তী সময়ে এই যে এত শিক্ষার্থী আমাদের সাথে আমাদের আদর্শে বিশ্বাসী হয়ে আমাদের সাথে কাজ করার জন্য এলো বা যারা আগে আমাদের সাথে সম্পৃক্ত ছিল, এই যে বড় পরিসরটা এটি কোনোভাবে কিছু ছাত্র সংগঠন মেনে নিতে পারছে না এবং এইখান থেকে তারা ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ইতিবাচক একটা প্রতিচ্ছবি তৈরি হয়েছে। স্পষ্টভাবে বুঝতে পারছি। মেঘ, আপনার কাছে আসি। সংস্কারটা সবাই চেয়েছিল, বিশেষ করে 5 আগস্টের পর সবাই চেয়েছিল যে ক্যাম্পাসের রাজনীতি একটু ভিন্নভাবে ফিরে আসুক, প্রকৃত অর্থে স্টুডেন্টদের জন্য কাজ করুক। যে হল কালচারের কথা আপনি বলছেন, গেস্ট রুম কালচার, সেটা আসলে ভ্যানিশ হয়ে যাক, ছাত্রদের যে মৌলিক অধিকারগুলো সেটা আসলে নির্দিষ্ট হোক, সেগুলো পূরণ করা হোক, সেরকমই চেয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আসলে সেই বার্তাটা এখন আর দিচ্ছে না, এখন লেজে গোবরে একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে মোটামুটি। এরকম পরিস্থিতিতে আসলে এই নির্বাচন কি বয়ে নিয়ে আসবে, আপনার কাছে কি মনে হয়? এখানে যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে যে যারা রাষ্ট্রের প্রশ্নে, খুব ইন্টারেস্টিং যে যারা জাতীয় নির্বাচন প্রশ্নে বলছে যে আগে সংস্কার তারপর নির্বাচন, তাদের কোনো সংস্কারই যথেষ্ট হচ্ছে না, তাদের আরো সংস্কার চাই তারপর নির্বাচন, তাদেরই ছাত্র সংগঠনগুলি আবার ক্যাম্পাস প্রশ্নে বলছে যে যারা এই ডাকসুর গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে চাপ দিচ্ছে বা যারা বলছে যে আগে ছাত্রলীগের বিচার সম্পন্ন করে তারপর ডাকসু করতে হবে, এই আলোচনাগুলি যারাই করেছে, সেটা বামপন্থী ছাত্র সংগঠনগুলি হোক, সেটা জাতীয়তাবাদী ছাত্র দল হোক, তাদেরকে এভাবে ফ্রেম করা হয়েছে যে এরা ডাকসু নির্বাচনের বিরোধিতা করছে বা এরা ডাকসু নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি একটু ভেবে চিন্তা করি, একটা হচ্ছে যে এই যে জুলিয়াস সিজার তালুকদারের কাণ্ড আমরা দেখলাম, এই আলোচনাটা যখন করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে বা অনেক জায়গায় অনেক মিটিংয়ে আমরাও করেছি যে ছাত্রলীগের যারা সাবেক
হামলাকারী তাদেরকে হচ্ছে চিহ্নিত করে আগে বিচারের আওতায় আনতে হবে। তখন বলা হয়েছে যে এটা হচ্ছে ডাকসুকে আপনার পেছানোর, ডাকসুকে অকার্যকর করার একটা চেষ্টা। কিন্তু বাস্তবতা তো কমপ্লিটলি উল্টো। বাস্তবতা হচ্ছে এই কাজগুলো তখন ঠিকভাবে করা হয়নি দেখেই আজকে আপনার ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কষ্টকর হচ্ছে। আমি একটু ডাকসুর গঠনতন্ত্র নিয়ে কথা বলতে চাই, এটা খুব জরুরি। আমরা একটা মানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা বিশাল গঠনতান্ত্রিক পরিবর্তনের একটা মানে সংস্কার প্রস্তাব প্রশাসনের কাছে দিয়েছিলাম। সেখানের খুব সামান্য কিছু মানে অর্নামেন্টারি জিনিস, যেমন কয়েকটা সম্পাদকের নামটা, সেগুলো পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমরা 3টা মৌলিক প্রশ্ন করেছিলাম। আপনি যদি সবটা দেখেন তাহলে তার 3টা যদি সামারি করি, একটা হচ্ছে যে একটা নির্বাচিত ছাত্র সংসদের প্রধান কেন একজন ভিসি হবেন, কেন একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হবেন না। দ্বিতীয়ত, ছাত্র সংসদের প্রেসিডেন্টের হাতে কেন এত পরিমাণ পাওয়ার থাকবে, যেখানে আমরা রাষ্ট্রের ক্ষেত্রে বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হোক, সেখানে একজন প্রেসিডেন্ট, ধরলাম তিনি নির্বাচিত ছাত্রই, প্রথমটা মেনে নেওয়া হয়েছে দাবি, সেই ক্ষেত্রেও তার একার হাতে এত ক্ষমতা থাকবে কেন? কারণ ডাকসুর ক্ষেত্রে এজেন্ডা সেট করার অধিকার বলুন, কাউকে ডাকসু থেকে বের করে দেওয়ার অধিকার বলুন, মানে অনেকগুলা অধিকার একদম প্রেসিডেন্টের হাতে কুক্ষিগত একনায়কতান্ত্রিক অধিকার। তৃতীয়ত, আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, যেটা আমাদের দাবির ক্ষেত্রে একদম ইউনিক দাবি ছিল, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী হলে থাকেন না, তারা অনাবাসিক। এই অনাবাসিক যে শিক্ষার্থী, তাদের প্রাইমারি সম্পর্কটা হচ্ছে তাদের ফ্যাকাল্টির সাথে। আমাদের যে ডাকসুর কাঠামো, তাতে হল সংসদ থাকলেও সেখানে অনুষদ ভিত্তিক কোনো সংসদ বা অনুষদ ভিত্তিক কোনো প্রতিনিধিত্ব নাই। সেটি আপনারা চেয়েছিলেন। আমরা অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব চেয়েছিলাম। এই জিনিসগুলিকে একদম প্রায় হাস্যকর হিসেবে ফ্রেম করার চেষ্টা করা হয়েছে, যে দূর, এরা নির্বাচন চাচ্ছে না দেখে এরকম নানাবিধ আলোচনা করছে। কিন্তু এখন দেখেন মৌলিক আলোচনাটা কি হচ্ছে। শিপন ভাই পাশে আছেন, ওনার সামনেই বলি, সেটা হচ্ছে যে ছাত্র দল বিষয়ক অনেক আলোচনা হচ্ছে, যে ছাত্র দল এই মুহূর্তে ভালো আচরণ করছে, কিন্তু কোনোভাবে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র দল রুদ্রমূর্তি ধারণ করে ছাত্রলীগের মতো হয়ে যাবে, এরকম একটা ভয় ভীতি ক্যাম্পাসে আছে। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে পাওয়ার, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ডাকসু একটা কাউন্টার পাওয়ারের ফোর্স হিসেবে দাঁড়াবে। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের যে কাঠামো, সেই কাঠামো অনুযায়ী একটা বিএনপি পন্থী লোক ভিসি হবে, একটা বিএনপি পন্থী লোক প্রক্টর হবে, সেই ভিসি আবার ডাকসুর প্রধান হবে। তা তিনি যখন ডাকসুর প্রধান হবে, তখন ওই ডাকসুর পক্ষে তো বিএনপির যে রাষ্ট্রীয়, যেই যদি আমি ধরে নেই যে বিএনপির আমলে প্রচুর রাষ্ট্রীয় নিপীড়ন হবে, সেই রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তো ওই ডাকসু দাঁড়াতে পারবে না, কারণ আপনার যে ভিসি, তিনি তো হচ্ছে ওই কাঠামোরই লোক হবেন। তো এই জিনিসপত্রগুলো কেউ গঠনমূলকভাবে এনগেজ করছে না। কোনো আলোচনা করলেই মানে আলোচনাকে বিভিন্ন ট্যাগের দিকে, আলোচনাকে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের দিকে ইত্যাদির দিকে ধাবিত করা হচ্ছে। সেটি আসলে কিভাবে ভালো কিছু বয়ে নিয়ে আসবে, সেটি তো সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ডাকসু যে নির্বাচন কমিশন, সেখানে বিএনপি পন্থী শিক্ষকদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, এমন একটা অভিযোগ করেছেন সাদিক কায়েম। সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? আমি আসলে জানি না যে সেখানে আসলে বিএনপি পন্থী শিক্ষক কারা। আমার সাথে এরকম কারোর আসলে যোগাযোগ নাই নির্বাচন কমিশনের। সর্বসাকুল্যে নির্বাচন কমিশনের আমাদের সকল ছাত্র সংগঠনের সাথে যে মিটিং হয়েছে, এর বাইরে ব্যক্তিগতভাবে আমাদের বা সাংগঠনিকভাবে, ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে কারোর সাথে কোনো আলোচনা হয়নি। আমি জানিও না যে সেখানে কারা বিএনপি নির্বাচন কমিশন সেটা জানেনও না। না, আমি জানিও না যে সেখানে কারা বিএনপি পন্থী। হয়তো বরঞ্চ আমরা অনেক সময় মনে হয়েছে যে আমাদের বর্তমান ভিসি যখন নিয়োগ পেল প্রথমে একদম শুরুর দিকে, আমরা সাদিক কায়েমকে দেখেছি যে ভিসির সাথে সাথে ঘুরতে, কিন্তু আমরা কোনো শিক্ষকের সাথে সাথে ঘুরছি এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের দিকে কেউ অভিযোগ করতে পারবে না। মেঘ যে বিষয়টি বললেন যে ছাত্রদল আসলে যদি ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে সবার যে ভয়ের জায়গাটা, যে জাতীয় রাজনীতির প্রভাব তো সবসময় ক্যাম্পাস রাজনীতিতে পড়ে, সেটি নিয়ে আপনি আসলে কি বলতে চান? আমি আসলে যেটা মনে করি, দেখেন বাংলাদেশে বিগত 15 থেকে 17 বছর যে ধরনের রাজনীতি ছিল, সেই রাজনীতির বিরুদ্ধে সর্বোচ্চ সচেতনভাবে আন্দোলন সংগ্রাম করেছে আমরা। কারণ আমরা জানি যে হ্যাঁ, নিপীড়িত কিসের মাধ্যমে নিপীড়িত হয়েছে, কিন্তু আমরা জানি যে আমরা কিসের বিরুদ্ধে নিপীড়িত হয়েছে। গেস্ট রুম, গণরুম বা জবরদস্তিমূলকভাবে বিভিন্ন প্রোগ্রামে যেতে বাধ্য করা, মত প্রকাশের ক্ষেত্রে হস্তক্ষেপ করা, এই ব্যাপারগুলিতে। তা আমরা যে বিষয়গুলিতে নিপীড়িত, সেই অভিজ্ঞতা তো আমরা করেছি যে একজন নিপীড়িত মানুষের অনুভূতি কেমন হতে পারে। তো আমরা যখন নিজেরা সেই ক্ষমতাসীনের জায়গাটি যদি থাকবো তখন আমরা কিন্তু এই অনুভূতি অভিজ্ঞতা করে এসেছি। সুতরাং আমাদের দ্বারা এই ধরনের কোনো কর্মকাণ্ড হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নির্দেশনা এরকম বলে আজ পর্যন্ত অনেক ধরনের রাষ্ট্রীয় কাঠামোতে অনেক সুযোগ থাকার পরেও
আমরা কিন্তু কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হইনি। এবং এটি আমরা কিন্তু ইতিমধ্যে 9 দফা ঘোষণা করে প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশে পুনরায় গেস্ট রুম, গণরুম, জবরদস্তিমূলক, নিপীড়নমূলক এবং একই সাথে কেউ যাতে ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচার মনোভাবের রাজনীতি না করতে পারে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু সচেতন না, তার বিরুদ্ধে কাজ করবে। মেঘ, একেবারে শেষ প্রশ্নে আপনার কাছে আসি। যে গণতান্ত্রিক সংস্কারটা আসলে প্রয়োজন ছিল, সেই সংস্কার ছাড়াই নির্বাচনটি হতে যাচ্ছে। আপনাদের অনেক ধরনের দাবি দেওয়া ছিল, সেগুলোর কোনোটাই আসলে সেভাবে আমলে নেওয়া হয়নি। এরপরে যে ডাকসুটা আসলে পাওয়া যাবে, সেটা কতটুকু কার্যকর হবে? এখন প্রশ্ন হচ্ছে যে ওই যে মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, পরিস্থিতিটা এরকম। আমরা যদি আসলে অন্য সংগঠনগুলি এই ডাকসুর বিষয়ে কোনোটা নেতিবাচক অবস্থান নিতাম, তাহলে যেটা হতো যে ডাকসু হওয়াটাই আসলে একটা ঝুঁকির মধ্যে পড়ে যেত। এখন সেই জায়গা থেকে আমরা আসলে চাই যে অন্তত পক্ষে আর কিছু না হোক, যে এই গঠনতান্ত্রিক পরিবর্তনগুলি যে প্রয়োজন, সেই কথাটা শিক্ষার্থীদের মধ্যে নিয়ে যাওয়ার জন্য ডাকসুর যে ক্যাম্পেইন, সেটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। হয়তো অনেক শিক্ষার্থী এগুলো নিয়ে এখন পর্যন্ত ভাবে নাই, হয়তো আমি মোটামুটি নিশ্চিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী জানে না ডাকসুর গঠনতন্ত্রে কি কি আছে। কিন্তু ইলেকশন যেটা করে, ইলেকশনের মধ্য দিয়ে একটা এনহ্যান্সড কনসাসনেস তৈরি হয়, যে ওই নির্বাচনের 10, 15, 20 দিন একদম সাধারণ ছেলেটাও বা মেয়েটাও রাজনীতি নিয়ে, বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করে। তো আমরা তো মানে আমাদের জন্য আমরা তো নির্বাচনমুখী না, মানে আমরা কখনোই নির্বাচনের মধ্যে দিয়ে জিতবো বা নির্বাচন কেন্দ্র করে আমাদের রাজনীতি সাজাই না। কিন্তু আমরা নির্বাচনকে আমাদের যে দীর্ঘদিনের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রাম, সেই সংগ্রামের একটা স্টেপ হিসেবে দেখছি। এবং সেই জায়গা থেকে আমরা আসলে যতগুলো গণতান্ত্রিক ফোর্স আছে, সেই ফোর্সগুলোকে কতখানি ঐক্যবদ্ধ করা যায় এবং তার মধ্য দিয়ে কিভাবে একটা কাঠামোগত পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইকে আরো বেগবান করা যায়, সেই চেষ্টায় এখন পর্যন্ত রত। অসংখ্য ধন্যবাদ। শিবন, আপনার কাছে আসি। সাধারণ ছাত্রছাত্রীরা আসলে তাদের অধিকার চায়, সাধারণ ছাত্রছাত্রীরা চাই যে তাদের যে আধিপত্যবিহীন একটা ডাকসু নির্বাচন হোক, কিন্তু এখন পর্যন্ত নানা ধরনের কথা শুনতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে টাকার ছড়াছড়ি হচ্ছে প্রচুর পরিমাণে। এরকম কোনো কিছু কি আপনার কানে এসেছে? আমার কানে আসে নাই, কিন্তু আমরা তো এটা প্রত্যক্ষ করছি যে আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্নভাবে এই টাকার যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু একটা প্রভাব বিস্তার করার, এবং আমাদের জন্য খুব লজ্জাজনক একটা ঘটনা ঘটছে, আমি এটা বলা উচিত। বিগত যে রোজার ঈদে, সেই রোজার ঈদে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তুরস্কের একজন লোক, সে একদম ওপেনলি 500 টাকার নোট বিলি করছে। তো এটা আমাদেরকে প্রচণ্ডভাবে ব্যথিত করেছে। সেই টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী লাইন ধরে সেই টাকা নিচ্ছে, এবং সেটি হয়তোবা শিবিরের মাধ্যমে গিয়েছে আর কি। শিবিরের লোকজন তাকে বিশ্ববিদ্যালয়ে এনেছে, বা সে ঈদের বোনাস হিসেবে সেই টাকাটি বিলি করেছে। আমরা পরবর্তীতে সেটা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই বিষয়ে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় টাকার যে রাজনীতি, এটি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি নেতিবাচক প্রভাব তৈরি করে। এবং এই যে আধিপত্যের রাজনীতি আমরা যেটিকে বলি, যে বা মানুষকে স্বৈরাচার কিভাবে হয়ে ওঠে, এই অর্থের মাধ্যমে, আর্থিক সুযোগ সুবিধা প্রদান করার মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলো স্বৈরাচার হয়ে ওঠে, প্রতিষ্ঠান স্বৈরাচার হয়ে ওঠে। বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু স্বৈরাচার মনোভাব তৈরি করে নিজেদের মধ্যে। তো এটি অবশ্যই নেতিবাচক প্রভাব তৈরি করে, এবং ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন সেই কাজটি করছে। আপনাদের দলের পক্ষ থেকে কি আপনাদের কোনোভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে না? আমাদের দলের পক্ষ থেকে দেখেন, আমরা এই জায়গা থেকে আমরা বলি যে আর্থিক জায়গাটা, আমি বিগত 1 বছরে আমার শিক্ষার্থীদের কল্যাণের জন্য ঠিক যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করেছি ততটা করার জন্য। অনেক কাজ আমরা সত্যিকার অর্থের অভাবে করতেও পারিনি, এরকম অনেক কিছু হয়েছে। সেই ধরনের ফান্ড আসলে, মানে যেটা অন্যান্য ছাত্র সংগঠনের বেলায় আমরা দেখেছি যে হলগুলোতে ছাত্রদলের দিকে অনেকেরই কিন্তু এরকম অভিযোগের জায়গা আছে বা আক্ষেপের জায়গা আছে যে তাদের তো রাজনৈতিক দল অনেক বড়, তাদের তো টাকা পয়সা আসলে কোনো কিছুর অভাব নাই, তারা চাইলেই সবকিছু করতে পারে। ব্যাপারটা এরকম না যে আমরা চাইলেই সবকিছু করতে পারি, বা আমাদের দল বড় বলে আমাদের অবাধ অর্থের আমরা প্রবাহ সেটি আমাদের নাই, সত্যিকার অর্থেই নাই মানে নাই আর কি। আমি বিগত 1 বছরের আমি 1.5 বছর দায়িত্ব পালন করতেছি এখনো। তা আমি দায়িত্ব পালন করতে গিয়ে এরকম কোনো ধরনের পরিবেশ আমি নিজে দেখিনি।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, মিফুল্লাহ বশির এবং নাহিদুজ্জামান শিপন, আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। একটা চমৎকার ডাকসু নির্বাচন হোক, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। সংকট থাকবে, কিন্তু তারপরও আমাদের এগিয়ে যেতে হবে এবং সামনে ক্যাম্পাসে ভালো একটা শিক্ষার পরিবেশ ফিরে আসুক, সেই সাথে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের মৌলিক অধিকার ফিরে পাক, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখান থেকে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।